আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ, প্রভাষক, ইসলামী স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং শততম নিবন্ধনের মেধা তালিকা প্রথম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আলোচনা করব 18তম নিবন্ধনের রেজাল্ট এবং জাতীয় মেধা তালিকা প্রকাশ এবং ষষ্ঠ বিভক্তি সম্পর্কে। আপনারা সকলে অবগত আছেন, আজ 4 জুলাই 2025 18তম নিবন্ধনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ 18তম নিবন্ধনের রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেখানে পিলিতে আবেদন করেছিল প্রায় 18 লক্ষ। সেখানে লিখিত থেকে উত্তীর্ণ হয়েছিল, তারপরে লিখিত পরীক্ষায় পর্যায়ক্রমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল 83,865 জন এবং ভাইভাতে উপস্থিত হয়েছিল 81,209 জন, যেখানে প্রায় 2,600 জন ভাইভাতে অনুপস্থিত ছিল। বাকিগুলো ভাইভাতে উপস্থিত ছিল, যেখানে ভাইভাতে উপস্থিত ছিল 81,209 জন। সেখান থেকে বিভিন্ন ভাইভাই প্রক্রিয়ার মাধ্যমে উত্তীর্ণ হয়েছে 60,521 জন, আর বাকিগুলো অকৃতকার্য হয়েছে, যেটা পার্সেন্ট করলে মোটামুটি 72% মতো পাস। আর যারা ভাইভাই উপস্থিত হয়েছিল সেই 81,000 থেকে যদি বলা হয় তাহলে 74% মতো পাস, আর 26 বা 28% মতো ফেল গিয়েছে। তাই যারা উত্তীর্ণ হয়েছেন সকল নিবন্ধনকারীদেরকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আপনারা উত্তীর্ণ হয়েছেন, আপনাদের সকলকেই অভিনন্দন যে আপনারা উত্তীর্ণ হয়েছেন। অনেক দীর্ঘদিন প্রতীক্ষার পর পিলি লিখিত এবং ভাইভা অনেক দিন সময় লেগেছে, তারপর আপনারা উত্তীর্ণ হয়েছেন। আপনাদের সকলকে অভিনন্দন। এখন আপনাদেরই হলো যে সামনের যে ধাপগুলো রয়েছে এইগুলো কিভাবে উত্তীর্ণ হতে পারা যায় বা কখন কি হবে সেই সম্পর্কে আলোচনা করব। আপনারা দীর্ঘদিন প্রতীক্ষার পর যেহেতু ভাইভায় উত্তীর্ণ হয়েছেন, আপনাদের ঈদের পরে ইনশাল্লাহ আপনাদের জাতীয় মেধা তালিকা প্রকাশ করবে। আপনারা সকলে উদ্বিগ্ন আছেন যে এখানে আপনারা পাশ করলেন, কিন্তু আপনাদের জাতীয় মেধা তালিকায় কত সিরিয়াল, কার কত পজিশন, সেটা এখন আসলে আমি গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে থাকার কারণে সম্ভবত নেট কানেকশন দুর্বল, এজন্য ক্ষমা প্রার্থী। আসলে আপনারা সকলে উদ্বিগ্ন যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এখন জাতীয় মেধা তালিকা প্রকাশ হবে। আশা করি ইনশাল্লাহ ঈদের ছুটি শেষ হলেই আপনাদের জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে, সেটা জুন মাসের মধ্যে ইনশাল্লাহ। তাই আপনারা উদ্বিগ্ন হবেন না, জাতীয় মেধা তালিকা প্রকাশ করলেই আপনারা আপনাদের কার কি পজিশন এটা বুঝতে পারবেন। হ্যাঁ, মিতুল ইসলাম বলেছেন যে এত ফেল করানো ঠিক হয় নাই, ফাজিলাম স্যার কিছু না। আসলে লিখিত পরীক্ষার মধ্যেই এত জন উত্তীর্ণ করাটাই ঠিক হয়নি, কারণ লিখিত পরীক্ষায় যখন 83,000 উত্তীর্ণ করা হয়েছে, এটা ছিল অন্যান্য নিবন্ধনের চেয়ে অনেক বেশি। কারণ 17তম নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছিল 26,000, কিন্তু 18তম নিবন্ধনে সেখানে উত্তীর্ণ করা হয়েছে 83,000। আসলে যখন বেশি উত্তীর্ণ করানো হয়েছে তখনই বুঝতে পেরেছি যে আসলে এবার যারা নিবন্ধনে উত্তীর্ণ হবে তাদের একটু সমস্যা হতে পারে। আর ওরা নিবন্ধনে টিকানোর পর ওরা বুঝতে পারছে যে আসলে এত টিকানোটা ঠিক হয়নি, কারণ সিট যদিও 1 লক্ষর উপরে আছে, 1 লক্ষ প্লাস, কিন্তু সেটা সকল সাবজেক্টে না। কিন্তু দেখা গেছে যে লিখিত পরীক্ষার মধ্যে তারা ঢালাও ভাবে সকল সাবজেক্টেই টিকানো হয়েছে, যার কারণে এটা ঠিক হয়নি। কারণ তাদের প্রক্রিয়াগত কিছু সমস্যা ছিল, কারণ যে সাবজেক্টে প্রার্থী বা সিট সংখ্যা বেশি সেই সকল সাবজেক্টে বেশি টিকানো ঠিক আছে, কিন্তু দেখা গেছে বিশ্লেষণ করে যে আরবি প্রভাষক বা সহকারী মৌলবী বা লাইব্রেরি বিভিন্ন কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো কিন্তু প্রচুর সিট খালি, কিন্তু তাদের প্রার্থী। কিন্তু আসলে এনটিআরসি সকল প্রার্থীদেরকে টিকানোর কারণে এই সমস্যাটা হয়েছে। যদি ওনারা কোন কোন সাবজেক্টে কতজন প্রার্থী আছে সেই হিসাব করে টিকাতো তাহলে এই সমস্যাটা হতো না, কিন্তু ওনারা সকল সাবজেক্টে যত বেশি প্রার্থী টিকিয়ে ফেলেছে।
যার কারণে আসলে অন্য অন্য বছর যে লিখিত পরীক্ষায় ভাইবা যে পরিমাণ পাশ করে, যেখানে ফেল করানো হয় বা 5 থেকে 10%, কিন্তু সেখানে এবছর প্রায় 24, 26 বা 28% ফেল করানো হয়েছে। এটা আসলে ভাইবাতে ফেল যায় এত দীর্ঘদিন পিলি লিখিত পাশ করার পরে এই এখন এসে ফেল করানোটা আসলে একটু বেমানান বা ঠিক হয়নি। এটা যদি লিখিততেই বাদ ফেলানো হতো সেটাই সবচেয়ে ভালো হতো, কিন্তু এটা এনটিআরসির একটি প্রক্রিয়াগত একটু সমস্যা ছিল, যার কারণে ওনারা বুঝতে পারেনি। ওনারা গড় সকল সাবজেক্টে বৃদ্ধি করেছে, যেটা ঠিক হয়নি। যদি এটা সাবজেক্ট ওয়াইজ বৃদ্ধি করা হতো বা টিকানো হতো, যে 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 সাবজেক্টে যতগুলো পোস্ট খালি আছে সেই অনুযায়ী সেই সাবজেক্টে লিখিত টিকানো, তাহলে এখন ভাইবার মধ্যে এই সমস্যাটা হতো না। কিন্তু তারা যেহেতু 1 লক্ষ সিট রয়েছে সেই অনুপাতে তারা টিকিয়েছে, কিন্তু দেখা গেছে কিছু কিছু সাবজেক্টে প্রচুর সিট খালি কিন্তু প্রার্থী সংখ্যা নেই। আবার কিছু কিছু সাবজেক্টে সিট কম কিন্তু প্রার্থী সংখ্যা বেশি। তাই গড়ভাবে সকল সাবজেক্টে সমানভাবে টিকানোটা ঠিক হয়নি। কারণ একটি মানুষ পিলি লিখিত পর্যন্ত এসে ভাইভাতে বাদ গেলে তার অনেক খারাপ লাগে, এটাই স্বাভাবিক। তারপরে খারাপ লাগার কিছু নেই, যেহেতু যারা অকৃতকার্য হয়েছেন আশা করি সামনে আপনারা ভালো করবেন। কারণ ইংলিশে একটা প্রবাদ আছে, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতাই সফলতার মূল ভিত্তি। আপনি কি কারণে ফেল গিয়েছেন, লিখিততে নাম্বার কম থাকতে পারে বা ভাইভাতে কোনো কারণে আপনাকে ফেল দিতে পারে, সেই জিনিসগুলো আপনি উদ্ঘাটন করেন বা সেই জিনিসগুলো আপনি পর্যবেক্ষণ করেন যে কি কারণে আমি ফেল করেছি। সামনের পরীক্ষাটা আপনি এমনভাবে দিবেন যেন আপনি কোনো কারণেই ফেল না যান। অবশ্যই আপনার যে দুর্বলতাগুলো রয়েছে, আপনার যে সমস্যাগুলো রয়েছে, সেই জিনিসগুলো খেয়াল রেখে নিজেকে সংশোধন করবেন। এমন হ্যাঁ, যারা এই তাইকে অকৃতকার্য হয়েছেন আশা করি আপনাদের যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো অনুধাবন করতে পারবেন এবং সেই বিষয়গুলো রিকভার করবেন, যেন সামনের 19তম নিবন্ধনে ওই সমস্যাগুলো না হয় এবং আপনি ভালো করতে পারেন এবং ভালো রেজাল্ট করতে পারেন। আর যারা 18তমতে উত্তীর্ণ হয়েছেন, আপনারা ঈদের পরে ইনশাল্লাহ জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তখন আপনাদের নিজেদের মেধা তালিকা জানতে পারবেন এবং তখন আপনারা জানতে পারবেন যে কার কত নাম্বার এসেছে বা কার কত পজিশন। তখনই বুঝতে পারবেন যে আপনার কি রকম প্রতিষ্ঠান আপনি পাবেন। আর আশা করি জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের মধ্যেই, জুন অথবা জুলাই মাসের মধ্যেই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর অবশ্যই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আপনার নিজের মেধা তালিকায় এবং আপনার নাম্বার অনুযায়ী আপনি স্কুল কলেজ প্রতিষ্ঠান চয়েস দিবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কম নাম্বার পেয়েও অনেকেই প্রতিষ্ঠান পেয়ে যায়, আবার অনেক সময় অনেক বেশি নাম্বার পেয়েও অনেকে প্রতিষ্ঠান পায় না। এটা অবশ্যই চয়েস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনাকে এই একটি জিনিস বুঝতে হবে, আপনাকে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার মেধা তালিকা এবং আপনার নাম্বার অনুযায়ী আপনাকে শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে হবে। এই ক্ষেত্রে যদি আপনার নাম্বার কম থাকে তাহলে এক ধরনের চয়েস লিস্ট সাজাতে হবে। আবু রাইহান, আপনি জানতে চেয়েছেন যে কোন বিষয়ে কতজন পাশ করেছে, এটা কবে জানা যাবে? এটা যখন জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে তখনই আপনারা জানতে পারবেন যে কোন বিষয়ে কতজন পাশ করানো হয়েছে বা কার পজিশন কত। এটা ঈদের পরে ইনশাল্লাহ যখন জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে তখনই এটা জানা যাবে যে কোন সাবজেক্টে কতজনকে পাশ করানো হয়েছে এবং কতটি সিট আছে অবশ্যই জানতে পারবেন ইনশাল্লাহ ঈদের পরবর্তীতে। আর আমি গ্রামের বাড়িতে থাকার কারণে আসলে নেট কানেকশন একটু দুর্বল, এজন্য দুঃখিত। আর যে কথা আমি বলতেছিলাম যে আপনাদের মেধা তালিকা বা আপনাদের নাম্বার অনুযায়ী আপনাদেরকে প্রতিষ্ঠান চয়েস করতে হবে। যদি আপনি মেধা তালিকায় প্রথম দিকে থাকেন বা আপনার নাম্বার অনেক ভালো থাকে তাহলে শহর বা আপনার যে ভালো প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো দিবেন।
আর যদি আপনার নাম্বার বা মেধা তালিকায় মিডল ক্লাস থাকে, তাহলে আপনাকে প্রতিষ্ঠানগুলো চয়েস করতে ওইভাবে যেন আপনি একটি প্রতিষ্ঠান পান। আর যদি আপনার নাম্বার কম থাকে বা মেধা তালিকা আপনি একটু দূরে থাকেন, তাহলে আপনাকে গ্রাম অঞ্চল বা একটু যে প্রতিষ্ঠানগুলোতে মানুষ কম চয়েস দেয় এইসব প্রতিষ্ঠান আপনাকে সিলেক্ট করতে হবে। কারণ আপনারা জানেন যে নিবন্ধন থেকে এখন বদলি সিস্টেম ওসিডি চালু হচ্ছে, আগামী অক্টোবর থেকে বদলি চালু হচ্ছে। তাই বর্তমান যুগে একটি চাকরি পাওয়াটাই বড় কথা, কারণ চাকরি পাওয়াটাই অনেক টাফ বা অনেক কঠিন হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে আপনাকে প্রতিষ্ঠান চয়েস করতে হবে যেন আপনার চাকরিটা নিশ্চিত হয়। কারণ চাকরির আগে আপনাকে হতে হবে, তারপরে ভালো বা খারাপ প্রতিষ্ঠান সেটা পরে নির্ভর করবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের জাতীয় মেধা তালিকা এবং আপনার নাম্বার পজিশন অনুযায়ী আপনাকে আপনার প্রতিষ্ঠান চয়েস করতে হবে। অবশ্যই গণবিজ্ঞপ্তি দিলে আপনি সাবজেক্ট চয়েস সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর আপনারা যারা আমার কাছ থেকে পিলি, লিখিত এবং বাইমার জন্য ভিন্ন পরামর্শ নিয়েছেন, সকলকে ধন্যবাদ বা অভিনন্দন। আর সামনে যে ধাপগুলো রয়েছে, যেমন জাতীয় মেধা তালিকা প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং প্রতিষ্ঠান চয়েস, এই সম্পর্কে যে কোনো পরামর্শ লাগে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনাদের যেমন পিলি, লিখিত এবং ভাইবার সময় ভিন্নভাবে আমি ভিন্ন দিনের পাশে ছিলাম, আশা করি সামনেও আপনাদের পাশে থাকবো। তাই আপনারা আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন বা ইনবক্সে নক করবেন। আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। কারণ যে কোনো কাজ করার পূর্বে আপনাদের অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে বা সঠিক একটা আপনাকে বুঝে শুনে একটি প্রতিষ্ঠান চয়েস দিতে হবে। কারণ একটি প্রতিষ্ঠান চয়েস আপনার সারাটা জীবনের ভালো একটি দিক নির্দেশনা হয়ে থাকতে পারে। আর যদি চয়েস লিস্ট খারাপ হয় বা চয়েস করতে গিয়ে আপনি ভুল চয়েস করে ফেলেন, তাহলে এটি আপনার দুর্ভাগ্যের কারণ হতে পারে। কারণ আপনারা সকলে অবগত আছেন যে এবার ভাইভাতে বেশ কিছু ফেল করানো হয়েছে, তারপরেও প্রতিটি সাবজেক্টেই যে কতটি সিট ফাঁকা তার চেয়ে প্রার্থী সংখ্যা প্রায় অনেক বেশি রয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই টেকনিক্যালি আপনাদেরকে প্রতিষ্ঠান চয়েস দিতে হবে, এমনভাবে চয়েস দিতে হবে যাতে আপনার একটি সিট বা আপনার একটি প্রতিষ্ঠান অবশ্যই আসে। সেই ক্ষেত্রে এই জিনিসটি অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনভাবে চয়েস দিলে আপনি সহজে একটি প্রতিষ্ঠান পাবেন। হ্যাঁ, মোহাম্মদ হুমায়ুন আজাদ, আপনি জানতে চেয়েছেন ভাই কোন বিষয়ে কতজন পাশ করেছে, এটা কিভাবে জানা যাবে বা কবে জানা যাবে? হ্যাঁ, এটা ঈদের পরে ইনশাল্লাহ যখন জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে তখনই এই বিষয়টা জানা যাবে, তার আগে জানার কোনো সুযোগ নেই। আশা করি ঈদের পরে, যেহেতু 15 জুন ঈদের ছুটি শেষে অফিস শুরু হবে, আশা করি ঈদের পরেই জুন মাসের মধ্যেই 20-25 তারিখের মধ্যেই আপনাদের জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। আর ওই জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হলেই কোন সাবজেক্টে কতজন পাশ করানো হয়েছে অবশ্যই জানতে পারবেন ইনশাল্লাহ। আর জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হলে অবশ্যই আপনি আমার আইডি অথবা গ্রুপের মাধ্যমে জানতে পারবেন যে কবে জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়। আর সেই অনুযায়ী আপনারা নিজেদের পজিশনটা জানতে পারবেন। আর যখন আপনাদের নিজেদের পজিশন জানতে পারবেন, সেই অনুযায়ী আপনাদের একটি প্রতিষ্ঠান চয়েস করতে হবে। কারণ আপনারা অবগত আছেন যে এমনিতেই ফেল করানো হয়েছে বেশি, তারপরে যতজন প্রার্থী রয়েছে সেটা পর্যাপ্ত নয়, সিটের তুলনায় প্রার্থী সংখ্যা অনেক বেশি। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কৌশলী হতে হবে। কারণ আপনি যদি চয়েসের ক্ষেত্রে ভুল করেন, তাহলে অবশ্যই আপনার চেয়ে কম নাম্বার পেয়েও একজন সাবজেক্ট পাবে, কিন্তু আপনি বেশি নাম্বার পেয়েও অনেক সময় সাবজেক্ট পাবেন না বা সিট পাবেন না। এটা গত 16তম বা 17তম নিবন্ধনে এরকম অনেক ঘটনা ঘটেছে যে অনেক বেশি নাম্বার পেয়েও তারা কোনো প্রতিষ্ঠান পায়নি, আবার অনেক কম নাম্বার পেয়েও তারা ভালো ভালো প্রতিষ্ঠান পেয়েছে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কৌশলী হতে হবে। কারণ এই ক্ষেত্রে আপনার মেধা তালিকা, আপনার নাম্বার, আপনার জেলায় আপনার প্রার্থী প্রতিদ্বন্দ্বী কে, এই বিষয়গুলো আপনাকে অবহিত হতে হবে বা এই সম্পর্কে জানতে হবে। এবং কোন প্রতিষ্ঠানে কতটুকু ফ্যাসিলিটি দেয় এই বিষয়টাও আপনাকে জানতে হবে। কারণ আপনার অনেক বড় প্রতিষ্ঠান, কিন্তু যদি আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে কোনো ফ্যাসিলিটি না দেওয়া হয়, সুযোগ সুবিধা না দেওয়া হয়,
তাহলে ওই প্রতিষ্ঠানে জয়েন করে আপনি পরবর্তীতে আপনার নিজের কষ্ট হবে বা আপনার মনে হবে যে প্রতিষ্ঠান চয়েসটা ভুল হয়েছে। এই ক্ষেত্রে অবশ্যই চয়েস দেওয়ার আগে আপনাকে খুব ভেবেচিন্তে চয়েস দিতে হবে এবং ওই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে যে ওই প্রতিষ্ঠানে কি কি সুযোগ সুবিধা রয়েছে। শরীফুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ, অবশ্যই মনে হয় যে আপনি টিকেছেন, এর জন্য আপনাকে অভিনন্দন। আশা করি সামনেও ভালো একটি প্রতিষ্ঠান পাবেন, সেজন্য আপনাদের জন্য শুভকামনা রইল। হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে কৌশলী হতে হবে। আপনার মেধা তালিকা অনুযায়ী আপনাকে এই প্রতিষ্ঠান চয়েস দিতে হবে। আশা করি শিক্ষা বিষয়ে যে কোনো নিবন্ধন বিষয়ে যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা ইনবক্সে নক করবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আমার লাইভ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে দেন, যেন আপনার পরিচিত যারা আছে তারা এই বিষয়ে জানতে পারে। এবং যে কোনো নিবন্ধন সম্পর্কে বা শিক্ষার যে কোনো বিষয়ে জানতে চাইলে আপনারা আমার ইনবক্সে নক করবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল। যারা আজকে 60,521 জন উত্তীর্ণ হয়েছেন, আপনাদের সকলকে অভিনন্দন এবং আশা করি আপনারা সামনের যে মেধা তালিকা এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান চয়েস এগুলো সঠিকভাবে দিবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত একটি প্রতিষ্ঠান পাবেন। কারণ প্রতিটি ফ্যামিলি বা প্রতিটি পরিবারের একটি আশা থাকে যে বা তার সন্তান একটি ভালো একটি কর্মস্থলে যোগদান করবে। যদি কর্মস্থল আপনার ভালো হয় তাহলে অনেক প্রশান্তি পাওয়া যায়। কারণ কর্মস্থলটা জীবনে অনেক লং টাইম পার করতে হবে, যেটার উপরে নির্ভর করে আপনার জীবন জীবিকা নির্বাহ করা লাগবে। তাই আপনারা কর্মস্থলটা অবশ্যই খুব ভেবেচিন্তে চয়েস করবেন। এই কারণে সামনে আপনাদের জাতীয় মেধা তালিকা প্রকাশ করলে আপনাদের মেরিট লিস্ট এবং কার কত নাম্বার আছে এবং কোন বিষয়ে কতজন পাশ করেছে এটা জানতে পারবেন আশা করি ইনশাল্লাহ। এবং সে অনুযায়ী আপনারা আপনাদের প্রতিষ্ঠান চয়েস করবেন আপনাদের মেধা অনুযায়ী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আর যেহেতু আমাদের সামনে ঈদ, সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। সকলকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।